মৌলবাদের অন্ধত্ব আছে। মৌলবাদ আসলে গোঁড়ামি, অন্ধত্ব এটাকে সামনে রেখেই বা এটাকে ধরেই টিকে থাকতে চায়। কিন্তু আমাদের সংবিধান স্বীকৃত যে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বলে যাকে বলা হয় সেই বিচার বিভাগ, সেও কি ক্রমশ অন্ধ হয়ে যাচ্ছে? তাকেও কি ক্রমশ গোঁড়ামি গ্রাস করছে? এ কথাটা একজনই বলছি যে একই সাথে দুটো ঘটনা, সেই অভিঘাতকে আমরা যদি সামনে রাখি তাহলে বুঝতে পারবো যে আসলে মৌলবাদ তার চিরাচরিত সেই গোঁড়ামিকে সামনে রেখে যেমন চলতে চাইছে, তেমনি কোথাও যেন বিচার বিভাগে সেই উদারতা হারিয়ে যাচ্ছে। কি বলা হয় আমাদের বিচার বিভাগ, আমাদের সংবিধান কি বলে যে জামিন পাওয়াটা যে কোনো মানুষের বা অভিযুক্তের ন্যায্য অধিকার। যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন তাকে জেলবন্দি রাখতে হবে এমন কোনো কথা নেই। যতক্ষণ না পর্যন্ত তার অভিযোগ প্রমাণ করা যাচ্ছে তাকে জামিন দেওয়া যায়। অথচ কি আশ্চর্য দেখুন, 1-2 বছর নয়, গত 4 বছর ধরে ওমর খালিদ জেএনইউর একজন অত্যন্ত কৃতী ছাত্র, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে রাষ্ট্রদ্রোহ। কি বলেছিলেন ওমর? তিনি বলেছিলেন যে তিনি এদেশের একেবারে পিছিয়ে পড়া যে সম্প্রদায়, যারা বঞ্চিত হচ্ছে, যারা নিয়ত লাঞ্ছিত হচ্ছে, তাদের পক্ষে কথা বলেছিলেন তিনি। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে দেশদ্রোহিতার কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি, কিন্তু তৎসত্ত্বেও গত 4 বছর ধরে অবিরাম তার জামিন নাকচ হয়ে যাচ্ছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে ভেবে দেখুন, এই তথাকথিত মূলধারার মিডিয়া বাংলাদেশে যখন একজন ধর্মপ্রচারক জামিন পাচ্ছিলেন না, তখন এদেশের মিডিয়া কিভাবে প্রচার করেছিল যে বাংলাদেশে একজন ধর্মপ্রচারক, তাকে কিভাবে আটকে রাখা হয়েছে, সেখানকার মৌলবাদীর আচরণ, এসব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আজ যখন আমাদের দেশে ওমর খালিদের জামিন দিনের পর দিন নাকচ হয়ে যায় অজ্ঞাত এক কারণে, তখন কোথাও কোনো মিডিয়াতে, ওই তথাকথিত মূলধারার মিডিয়াতে এটা নিয়ে প্রশ্ন তোলা হয় না। আবার প্রসঙ্গক্রমে আমি নিয়ে আসবো, ভেবে দেখুন তো, তসলিমা নাসরিন সেই 2007-এ এই রাজ্য থেকে তাকে চলে যেতে বাধ্য করা হয়েছিল, সেই অভিযোগ তুলে তখনকার কিছু প্রগতিশীল কত কথা বলেছিলেন। অথচ এখন যখন জাবেদ আখতার উর্দু একাডেমির আমন্ত্রণে এখানে আসবার জন্য স্বীকার করবার পরেও তার সেই অনুষ্ঠান বাতিল হয়ে যায়, বলা হচ্ছে যে এর পিছনে একটা কারণ আছে। কারণ জাবেদ আখতার নাকি যুক্তিবাদে বিশ্বাস করেন, তিনি ওই তথাকথিত ধর্ম মতে ঠিক আস্থা রাখতে পারেন না, তিনি যুক্তি চর্চায়, বুদ্ধিতে বিশ্বাস করেন, তাই তাকে দিয়ে আলোচনা করা যাবে না। একেবারে ধর্ম নিয়ে আলোচনা করতে আসছিলেন না জাবেদ আখতার, তিনি আসছিলেন মূলত হিন্দি ছায়াছবিতে উর্দুর ভাষার কীভাবে প্রয়োগ হয়েছে, কীভাবে ব্যবহার হয়েছে, তার মাধুর্য কোথায় গিয়ে পৌঁছেছে সেসব নিয়ে আলোচনা করবার জন্য। অথচ এখানকার কিছু মৌলবাদী সংগঠন তাতে আপত্তি জানায় এবং সেই আপত্তি মেনেই উর্দু একাডেমি এই অনুষ্ঠানটাই বাতিল করে দিয়েছে। আপাতত অনুষ্ঠানটা হবে না। আমরা ধারাবাহিকভাবে এটা দেখে চলেছি। এখানকার মুক্ত মনের মানুষ বলে যারা নিজেদের দাবি করেন, একসময় যারা গলা সোচ্চারে চড়িয়ে সামনে এসেছিলেন, আজ তারা সকলেই চুপ। কেন চুপ আমরা বুঝতে পারছি না। ঠিক এখানেই বারবার করে মনে হচ্ছে যে কোথায় চলেছি আমরা, কিভাবে আমাদের চারপাশের পরিমণ্ডলটা ক্রমশই বিষাক্ত হয়ে উঠছে। এই গোঁড়ামি, এই অন্ধত্ব, এটা যদি চলতেই থাকে তাহলে কোথায়, কোন দিকে, কোন অভিমুখে যাচ্ছি আমরা, সেটা নিয়ে প্রশ্ন উঠবেই। আসলে পেছন দিকে এগিয়ে যাওয়ার সেই কথাটা তো আমরা শুনেছি যে আমরা সবাইকে তাহলে পেছন দিকে এগোচ্ছি, ক্রমাগত পেছন দিকে এগিয়ে যেতে শিখছি। স্বর কোথায়, প্রতিবাদী আওয়াজ কোথায়? কোথাও তো উঠছে না। চারপাশে যা যা ঘটছে তাতে নাগরিক সমাজের তো একটা আওয়াজ তোলার কথা ছিল, ওঠা উচিত ছিল, উঠছে না তো। ঠিক এখানেই আমি বুঝতে চাইব যে সর্বত্রই এক ধরনের অন্ধত্ব গ্রাস করছে।
সমাজের প্রত্যেকটা পরিমণ্ডলেই এক ধরনের অন্ধত্ব কি ক্রমশ সামনে চলে আসছে। আমি বারবার আমার এই অনুষ্ঠানে এই আলোচনাটা রেখেছি যে আসলে আমাদের চারপাশে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বোঝার চেয়েও আনুগত্য দিয়ে সব কিছুকে বোঝবার চেষ্টা এখন খুব বেশি করে পরিলক্ষিত হচ্ছে। আনুগত্য মানে রাজ আনুগত্য, রাজশক্তির কাছে নিজের আনুগত্য প্রকাশ করে বা সেদিকে হেলে থেকে আমাদের যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারছে বলে কেউ কেউ মনে করছেন। কিন্তু সত্যি কি আমাদের সমাজটা খুব সুষ্ঠু পরিচ্ছন্নভাবে চলছে? আমরা তো প্রতিদিন দেখতে পাচ্ছি সমাজের আনাচে কানাচে যে ভয়ঙ্কর রকম নোংরা ময়লা জমছে। তার বিরুদ্ধে সরব হওয়া দরকার তো মানুষেরই, কারণ এই বিপর্যয়টা তো শেষ পর্যন্ত মানুষের উপরেই নেমে আসবে, নেমে আসছেও। চাকরি চুরি থেকে একের পর এক দুর্নীতি, গোটা আমাদের রাজ্যটায় যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থা দেখে কখনোই তো এটা মেনে নেওয়া যায় না যে আমরা একটা ঠিকঠাক জায়গায় রয়েছি, মানুষের জীবনযাপন খুব স্বচ্ছন্দ, খুব সাবলীল গতিতে এগোচ্ছে, এমনটা তো কখনোই মনে করা যায় না। তাহলে কণ্ঠগুলো এত চুপ হয়ে গেল কেন? সবাই মেনে নিতে শিখলো কিভাবে? আর এই মেনে নেওয়ার পাপে কি কি হয়ে যাচ্ছে আসুন আমরা একটু আলোচনা করি, আমরা একটু কথা বলি। আজ আলোচনার জন্য যাদের আমি আমন্ত্রণ জানিয়েছি আসুন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, আমাদের সঙ্গে রয়েছেন মানবাধিকার আন্দোলনের সক্রিয় কর্মী তাপস চৌধুরী, এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর দেবশ্রী ভট্টাচার্য। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসবো দেবশ্রী বাবুর কাছে। দেবশ্রী বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি, যে ঘটনাগুলো দেখুন, আপনার নিশ্চয়ই মনে আছে সেই 2007-এ তসলিমা নাসরিনের বিতরণ, কিভাবে একটা আলোড়ন উঠেছিল, প্রতিবাদ উঠেছিল। আজকে কিন্তু একটার পর একটা ঘটে যাচ্ছে, কোথাও সেভাবে কিছু আলোড়ন পড়ছে না। এবং অন্যদিকে দেখুন আমাদের বিচার বিভাগ, যেটা আমাদের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বলে স্বীকৃত, সেই বিচার বিভাগ কিভাবে সাধারণ একটা জামিন, আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে স্টান স্বামী কিভাবে দিনের পর দিন জেলবন্দি অবস্থায় থাকতে থাকতে শেষ পর্যন্ত মারা গেছিলেন মানুষটি। তারপরে একের পর এক বিভিন্ন জায়গায় প্রতিবাদী মানুষগুলোকে আটকে রাখা হয়েছে, জেলবন্দি রাখা হয়েছে, জামিন মিলছে না। আমাদের বিচার বিভাগ, এরপরেও কি বিচার বিভাগের নিরপেক্ষতা, বিচার বিভাগের স্বচ্ছ দৃষ্টি, এটা নিয়ে প্রশ্ন উঠবে না? শুভ সন্ধ্যা অনুপম বাবু, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। দেখুন, আপনার প্রথম প্রসঙ্গটা যেটা আর কি একদম রেলেভেন্ট, আমি সেটা নিয়ে আর কি প্রথমে একটু বলি। দেখুন, ধর্মকে এই যে অ্যাকচুয়ালি জাভেদ আখতার সাহেবের আসার উপলক্ষটা কি ছিল? একটা একদম অ্যাবসলিউটলি একাডেমিক ডিসকাশন, যার ক্যাপশনটা ছিল উর্দু ইন হিন্দি সিনেমা। এটা তো আমরা সবাই জানি যে উর্দু ভাষার প্রয়োগের মাধ্যমে হিন্দি গান এবং হিন্দি সিনেমার ডায়লগ অনেক শ্রুতিমধুর রয়েছে। আমরা জাভেদ আখতার সাহেবের কাছে আরো বেশি জানতে চাইছিলাম। আমরা যারা জ্ঞানের সন্ধানে একদম ঘুরে বেড়াই, তারা জাভেদ আখতারের মতো এরকম একটা পোটেনশিয়াল ব্যক্তিত্বের কাছে আমরা জানতে চাইছি। কোথা থেকে ধর্ম এসে গেল না, কিছু ধর্মীয় সংগঠন বলল জাভেদ আখতার নাকি নাকি নাস্তিক এবং ধর্মবিরোধী। তার সাথে তার একাডেমিক লেকচারের সম্পর্ক কি? আর ভারতবর্ষটা কি কোনো ধর্মীয় হিন্দু বা ইসলামিক স্টেট নাকি? ভারতবর্ষটা তো ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র, যেখানে ধর্ম পালন করারও সম্পূর্ণ বাধাহীনভাবে ও সম্পূর্ণভাবে অধিকার আছে। তেমনি কেউ যদি বলে যে এই ধর্ম আমি পালন করি না, সেটারও তার অধিকার আছে। এই যে ধর্মের নামে দেখুন ধর্মকে কিভাবে ব্যবহার করা হয়, সব ধর্মেই প্রায় মোটরলেস। একদিকে বলা হয় ধর্ম নাকি মহান, ধর্ম নাকি বিশাল, ধর্ম আমি মানলাম, সেই ডায়লগটাকেই আমরা কায়মনোবাক্যে স্বীকার করে নিলাম। তাহলে ঠিক উল্টো দিকটা দেখুন, এই ধর্মের ব্যাপারীরা তারা আবার কথায় কথায় কি বলে বলুন তো? ধর্মীয় ভাবাবেগে এটা আঘাত লাগে। তবে ধর্ম যেন একটা ঠুনকো একটা কাঁচের গ্লাস, একটা টোকায় ভেঙে যাবে। একদিকে ধর্মের মাহাত্ম্য, একদিকে ধর্মের বিশালত্ব নিয়ে ভয়ঙ্কর প্রচার, এবং ধর্মীয় আইন কেন হবে না এই প্রশ্নও তুলে আমাদের দেশেও সেই বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীরা সেই কথা বলে। যদিও এটা তো ঠিক, ধর্মীয় যে অনুশাসনগুলো সেগুলো একটা প্রাচীন পদ্ধতি। কারণ হচ্ছে তখন সমাজ তো অর্গানাইজ ছিল না, সমাজকে সুষ্ঠুভাবে একটা শৃঙ্খলার মধ্যে বেঁধে রাখার জন্য বিভিন্ন ধর্মীয় অনুশাসনগুলো তৈরি হয়েছে। পরবর্তীকালে যখন যুক্তির পূর্ণ আইনের শাসন এলো, তখন ধর্মীয় অনুশাসনগুলো আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। এই সত্যটা এই যুক্তিবাদী ব্যবস্থাটাকে মানতে চাইল না কৃষ্ণ।
এবং তারা একদিকে বলছে ধর্মের মহত্ব, আবার একদিকে বলছে ঠনকো, এতই ঠুনকো যে কোনো একজন লোক সে যদি নাস্তিক হয়ে থাকে, সে যদি কোনো জনসভায় এসে দুটো কথা বলে একদম একাডেমিক ডিসকাশন হয়, তার জন্য নাকি ধর্মীয় আঘাতে বিশাল ভেঙে চুরমার হয়ে যাবে। তার মানে দেখুন, এই যে ধর্মকে, অর্থাৎ ধর্মের প্রেজেন্টেশনটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, এবং এর সাথে রাজনৈতিক সরাসরি যোগাযোগ। এবং উর্দু একাডেমির চেয়ারম্যান মানুষ, উনি রাজ্যসভার সাংসদ ছিলেন, তারা কিন্তু পিছু হটতে বাধ্য হলেন। কেন পিছু হটতে বাধ্য হলেন? কিছু মৌলবাদ কি করে? মৌলবাদ মনে করে সে যে রোদ চশমায় সে যে পৃথিবীটাকে দেখছে, তার বাইরে কোনো পৃথিবী হতে পারে না। যদি হয় তাহলে সেটাকে বল প্রয়োগের দ্বারা ধ্বংস করতে হবে। এই হচ্ছে মৌলবাদের জিসটা। সেটা হিন্দু মৌলবাদ, ইসলাম মৌলবাদ, সব মৌলবাদেরই একই রকম গুণগত চরিত্র, যারা যুক্তি মানে না, যুক্তির ব্র্যাকেটের মধ্যে যাদের জীবনযাত্রা নয়, যারা কিছু তারা যতটুকু বোঝেছে, তারা যতটুকু দেখেছে, যারা যতটুকু দেখতে পাচ্ছে, সেইটুকুই তাদের জীবনের পরিধি। তার বাইরে কোনো যুক্তি তারা ধারবে না। এবং কেউ যদি সেই যুক্তি দিতে আসে, এইরকম ভাবে তারা বলবে, এইরকম ভাবে বলবে তাকে, মানে ইউ ডু নট এক্সিস্ট, তোমার অস্তিত্ব নেই। কিন্তু আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বাস করছি, যেখানে রাষ্ট্রেরও কিন্তু এই দায়িত্বটা রয়েছে যে ধর্মের নামে যে যা খুশি করে, যারা মনে করে যে ধর্ম নয়, মানে নাস্তিক লোক, তাদেরও কিন্তু তাদের গণতান্ত্রিক কিন্তু গণতন্ত্র, তাদেরও মতামতটা বলার জায়গা রয়েছে। আর এখানে তো জাভেদ আখতার সাহেব তার নাস্তিকতার প্রচার করতে আসছেন না, সেটা আসতেও পারে, নিশ্চয়ই সেই অধিকার আছে, সেটা অন্য জিনিস। কারণ তুমি কারোর যদি ধর্ম প্রচার করার অধিকার থাকে, কারোর নাস্তিকতা প্রচার করারও তার অধিকার আছে, যুক্তি দিয়ে অবশ্যই। এখানে একটা সম্পূর্ণ একটা একাডেমিক ডিসকাশনে আসছেন, সেখানে একদলের মৌলবাদের গেল ধর্মেও নাকি একবার ধর্মীয় ভাবাবেগ নাকি ভেঙে চুরমার হয়ে যাবে, ধর্ম নাকি এতই ঠুনকো। আর রাষ্ট্রের অদ্ভুত নীরবতা এবং মেনে নেওয়া, আত্মসমর্পণ, রাষ্ট্রের এই মৌলবাদের কাছে আত্মসমর্পণ। কারণ আসল জায়গাটা কিন্তু, আসল রসায়নটা কিন্তু অন্য জায়গায়। কারণ আমরা তো যতই গণতন্ত্রের পূজারি বলি, গণতন্ত্রকে উদযাপন করি, আসলে তো গণতন্ত্রটাকে আমরা পুরোপুরি ভোটতন্ত্র বানিয়ে দিয়েছি। ফলে আমরা ভোটে তার কি ইম্প্যাক্ট করবে সেই পাটিগণিতের হিসাব নিকাশ করে আমরা কোনো জিনিসকে রদ করব বা কোনো জিনিসকে খুল্লা প্রচার করব। এইটা যদি প্যারামিটার হয়, তাহলে পৃথিবীতে ভালো আর মন্দের যে মানদণ্ডটা, যে মানকটা, সেটা তো ভেঙে চুরমার হয়ে যাবে। কোনো মানে ভ্যালুটা, মানে জীবনের ভ্যালুটা আস্তে আস্তে তো কমে যাচ্ছেই, আরো কমে যাবে। যদি একটা ধর্মনিরপেক্ষ দেশের রাষ্ট্রের এরকম চরিত্র হয়, তারা নীরব রয়ে গেল, তারা এই নিয়ে কোনো অ্যাকশন দিল না, কারণ তাদের ইন্টারফারেন্সের প্রয়োজন ছিল না। কারণ উনি একটা সম্পূর্ণ অন্য ইস্যুতে একাডেমিক ডিসকাশন করার জন্য ওনাকে আমন্ত্রণ করছে, এবং একটা পোটেনশিয়াল মানুষ যার কথা আপামর ভারতবাসী শুনতে চান। এবং উর্দু ভাষার হিন্দি সিনেমাকে প্রচুর এনরিচ করেছে বলে আমার মতো ক্ষুদ্র লোকও জানে, কিন্তু জ্ঞানটা অনেক ছোট। জাভেদ আখতার সাহেবের মতো লোকেদের কথা যদি আমরা শুনতাম, আমরা নিজেদেরই আরো বেশি এনরিচ করতে পারতাম। এক ক্ষুদ্র কিছু লোক, তাদের এই চক্রান্তে আমরা আপামর বাঙালি, আপামর ভারতবাসী সেই জ্ঞানের অর্জনের যে একটা সুযোগ থেকে বঞ্চিত হলাম। তার জন্য রাষ্ট্রের কোনো ভূমিকা নেই, কারণ রাষ্ট্র জানে এই ধর্মটা হলো আইডেন্টিটি। প্রশ্ন হচ্ছে আইডেন্টিটি, এই তার মধ্যে ধর্মীয় আইডেন্টিটিটা সবচেয়ে স্ট্রং। ধর্মীয় আইডেন্টিটিটা যদি আমি ঠিকঠাক করতে পারি, এই আইডেন্টিটি পলিটিক্সের কি রেজাল্ট কি জানেন তো? এটা বুঝেছে, রাজনীতি বুঝেছে। আইডেন্টিটি পলিটিক্সের সবচেয়ে বড় রেজাল্ট হলো যে জোটবদ্ধভাবে ভোট পাওয়া যায়। অর্থাৎ একটা আইডেন্টিটিকে যদি আমি খুঁচিয়ে দিই, আমি আপাতভাবে দেখাই তোমার আইডেন্টিটিটাই শ্রেষ্ঠ, তোমার পাশেই আমি আছি, তাহলে আমি জোটবদ্ধ ভোট পাবো। এইটা কিন্তু ভারতীয় রাজনীতি জেনে গেছে, এবং সেইটাকেই তারই কিন্তু উদযাপন করার চেষ্টা করা হচ্ছে। নইলে রাষ্ট্র যদি প্রকৃত নিরপেক্ষ হতো, রাষ্ট্র যদি প্রকৃত ধর্ম নিরপেক্ষ হতো, তাদের তো চোখে আঙুল দিয়ে বলার কথা ছিল। উনি একটা একাডেমিক ডিসকাশনে আসছেন, তার সাথে ধর্মের দূরদূরতক সম্পর্ক নেই। সেখানে ধর্মীয় জিগির তুলে, ধর্মীয় জিগিরের প্রশ্ন তুলে, কেন তার মতো একটা যুক্তিবাদী মানুষের এত মানে জ্ঞানগর্ভ আলোচনা থেকে আপামর জনগণকে বঞ্চিত করা হলো। এই অধিকার কিন্তু তোমার নেই, কিন্তু রাষ্ট্র সেটা বললো না, উল্টে জাভেদ আখতারের সেই অনুষ্ঠানটাকেই বানচাল করল।
তার মানে কি রাষ্ট্র কাকে পৃষ্ঠপোষকতা করছে? রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে মৌলবাদকে, যুক্তিবাদকে নস্যাৎ করে দিয়ে। মানে যে সমাজ ব্যবস্থাটাকে কনস্ট্রাক্ট করা হচ্ছে, সেই সমাজ ব্যবস্থাটার কিন্তু খোল নলচতে রন্ধ্রে রন্ধ্রে কি ছড়িয়ে আছে? ভোটবাদের ইন্ধন, ভোটবাদের ছোট 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 চারা গাছ, যেখান থেকে আমরা ভোটটাকে তুলতে পারবো। একটা যুক্তিবাদী সমাজ ব্যবস্থা তৈরি করার কোনো রাজনৈতিক এবং রাষ্ট্রীয় দায়ও কিন্তু আমরা দেখলাম না, যেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। ফলে এই ঘটনার আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে অত্যন্ত আমি উষ্মা প্রকাশ করছি এবং রাষ্ট্রীয় আচরণেও অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের একাডেমিক আলোচনার, আমাদের নিজেদের যে জ্ঞানের সামান্য একটা যে একটা জলাশয়ের মধ্যে রয়েছি, সেইটাকে যদি কিছুটা পরিমাণে স্ফীত করা যায়, সেই সুযোগ থেকে আমাদের বঞ্চিত করা হলো। কিছু মৌলবাদী, কিছু ধর্মান্ধ মানুষ যারা অ্যাকচুয়ালি ধর্মকে সেই অর্থে দেখেই না, তারা যেরকম মোনা ধর্মটাকেও সেরকম ভাবে। তারা ক্ষুদ্র মোনা, তাই ধর্মকেও ক্ষুদ্র মোনা মনে করে, যে ধর্ম এত ঠুনকো যে একটা কথা, দুটো কথা, তিনটে কথা, কারুর ব্যক্তিগত মতামতে ধর্ম কি ভেঙে চুরমার হয়ে যায় নাকি? কিন্তু তারা বাই নেচার সেরকম, তাই ধর্মকেও সেইভাবে দেখে এবং রাষ্ট্র সেটাকে তার পাশে এসে দেখালো এবং রাজনীতিও তার পাশেই এসে দেখালো। আখেরে তাহলে কি দাঁড়ালো? যে একটা ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রেও আসলে মৌলবাদেরই জয় জয়কার, কারণ মৌলবাদের সাথে আবার ওই ভোটতন্ত্র যোগাযোগ আছে। এইগুলো মিলেমিশে একাকার হয়ে গিয়ে আমরা কোন সমাজ ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছি, বা কোন দেশ, কোন রাজ্য রেখে যাচ্ছি, সেই নিয়ে কিন্তু বিস্তর আলোচনার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ অনুপম। বেশ, আমি মীরাতুঞ্জির কাছে আসি। মীরাতুঞ্জি, একটা পাঠ দেবশ্রীবাবু বললেন, আর অন্যদিকে বিচার বিভাগ, ভাবুন, বিচার বিভাগ দিনের পর দিন একজনের জামিন অগ্রাহ্য করছে 4 বছর ধরে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ এখন প্রমাণিত হয়নি। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে যদি 4 বছর ধরে জেল খাটতে হয়, তাহলে বিচার বিভাগের অন্ধত্বও তো সামনে চলে আসে। আসলে বিচার বিভাগ কি কোনোভাবে এই মৌলবাদকে, যে মৌলবাদ অন্ধত্বের, তারই আওতায় এসে পড়ছে? মৌলবাদ গ্রাসিত হয়, আমরা তো জানি ব্যক্তি, মানুষ, গোষ্ঠী, তারা গ্রাসিত হয়। বিচার ব্যবস্থাকে আমরা সাধারণভাবে সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখি। বিচার ব্যবস্থা হচ্ছে অপরাধ জগৎ যখন বেশি প্রতিপত্তি লাভ করে, অপরাধ জগতের বাসিন্দাদের সংখ্যা বেড়ে যায়, অপরাধী বলে কোনো ব্যক্তি যদি চিহ্নিত হয়, অভিযুক্ত হয়, অপরাধী বলে নয়, অভিযুক্ত ব্যক্তি কোন রকম অন্যায় কাজ করেছে, মানুষের জন্য অহিতকর কাজ করেছে, ধ্বংসাত্মক কোনো কাজ করেছে, এইরকম অভিযোগে অভিযুক্ত ব্যক্তি যথার্থ অভিযুক্ত কেবল নাকি অপরাধী, সেটা বিচার করাই মূল কাজ আদালতের, বিচার ব্যবস্থার, বিচার বিভাগে। এবং আমি তো অন্তত তাই মনে করি যে ওটা হচ্ছে আমাদের শেষ আশ্রয়। যদি কোনো অপরাধীর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, গোটা দেশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই অপরাধীকে সত্যি অপরাধী কিনা চিহ্নিত করা বিচার ব্যবস্থার কাজ, নির্ণয় করা এবং শাস্তির নিদান দেওয়াও বিচার ব্যবস্থার কাজ। যে ক্ষেত্রে এখন আমি খুব বিভ্রান্ত, যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা অনুপ্রবেশ করছে বা মাথা গলাচ্ছে, বা বিচার ব্যবস্থারই আশ্রয় নিতে হচ্ছে যে ক্ষেত্রে যারা অপরাধ, সত্যিকার অপরাধ সংগঠিত করছে রাজ্যে বা গোটা রাষ্ট্রে, তারা যখন বিচার ব্যবস্থার দিকে সবকিছু ঠেলে দিচ্ছে, এক ধরনের পরিকল্পনা আমি লক্ষ্য করছি, এক ধরনের ব্যবস্থাপনা আমরা লক্ষ্য করছি। গোটা দেশের শাসক দলীয় ব্যবস্থা এবং গোটা আমাদের রাজ্যের, আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গের শাসক দলীয় ব্যবস্থা, দুটো ক্ষেত্রে সরকার নেই বলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় শাসক দলীয় ব্যবস্থাপনা চলছে। আর সেই শাসক দলীয় ব্যবস্থাপনার একটা অন্যতম হাতিয়ার এখন হয়ে যাচ্ছে বিচার ব্যবস্থা। কিছু না পেলে বিচার ব্যবস্থার আশ্রয় নিচ্ছে। তুমি আইনের কথা বলেছ, আইন তো নিরপেক্ষ একটা ব্যাপার। আইনের আশ্রয় নেওয়া মানে হচ্ছে সেখানে নিরপেক্ষতা থাকবে, কোনো পক্ষপাতিত্ব থাকবে না, অপরাধীর পক্ষেও কেউ দাঁড়াবে না,
অবশ্য আইনজীবীরা দাঁড়ান, সেখানেও একটা ধাঁধা রয়েছে। তবুও আইনের উপরে আমাদের শেষমেশ ভরসা করতে হয়, বিচার ব্যবস্থার উপর ভরসা করতে হয়। কিন্তু ওমর খালিদ বলে যে মেধাবী তরুণ বয়সী, আমি তাকে দেখেছি, তার ইন্টারভিউ শুনেছি, কোনো উত্তেজনা নেই, সাক্ষাৎকার শুনেছি, কোনো উত্তেজনা নেই, কোনো কথার মধ্যে কোনো উগ্রতা নেই, বরং ক্ষুরধার বুদ্ধির পরিচয়, মেধার পরিচয় পাওয়া যায় তার কথাবার্তার মধ্যে। কোনো রকম তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সে অভিযোগ সে হেসে হেসে বলছে যে আমি তো তখন ওখানে ছিলামই না, আমি কি করে এই কাজ করলাম, যে অভিযোগ তোলা হয়েছিল সে পরিষ্কারই বলছে। এবং কোন রকম, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, উত্তেজনা বলে কোনো কিছু তার শরীরে বা মগজে নেই, উত্তেজিত হয়ে কথা বলতেই পারে না। অত্যন্ত শান্ত অনুত্তেজিত স্বরে সে তার নিজের কথা বলছে, নিজের পারিবারিক পরিচয়, তার মা বাবাকে দেখলাম অত্যন্ত উদার চিত্তের মানুষ তারা। এবং সব থেকে বড় কথা, নিজের জীবনে সে সম্প্রীতির ভাবনার একদম। বাস্তবায়ন করেছেন। নিজের তার যে জীবন সঙ্গী, তিনি অন্য ধর্মাবলম্বী একজন, মানে ধর্মাবলম্বী পরিবারে জন্মেছে, দুটো ধর্মবিশ্বাসী পরিবারে জন্মেছে, দুই সম্প্রদায়ের পরিবারে জন্মেছে। কিন্তু যে কথা একটু আগেই আমরা দেবশ্রী বাবুর কাছে জানলাম, খুব সত্যি কথা, প্রতিটা মানুষের বিশ্বাস কি সে পোষণ করবে কিনা, আদৌ কি ধর্ম বিশ্বাস একদম পোষণ তার করবে, কিভাবে রক্ষা করবে, সেটা তার নিজস্ব। এই মুশকিলটা হয়েছে কি জানেন, দেবশ্রী বাবু বলছেন, আমরাও মানছি, কিন্তু এই ভাবনাটা আমাদের দেশে কজন মানুষ মানে, বা সেই ভাবনা সত্যি সত্যি নিজের জীবনে রূপায়িত করে, আঙুলে গুনে পাওয়া যাবে। ও সবাই দেখা যায় শেষমেশ কোনো না কোনো একটা ধর্মের মোড়কের মধ্যে আশ্রয় নেয়। ওইরকম করে ভাবে না যে এই দুটো পরিবার, মুসলমান পরিচিত দুটি মানুষের সম্পর্কে আজকে আলোচনা হচ্ছে, তরুণ ওমর খালিদ এবং প্রবীণ জাভেদ জাভেদ আখতার। আখতার। ঘটনাচক্রে দুজনই একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ভুক্ত ব্যক্তিত্ব, একজন তরুণ, একজন প্রবীণ। দুজনেরই একজন তো যুক্তিবাদী, অবদান আছে, দুজনেরই সেটাই যুক্তি এবং তাদের দোষ, বুদ্ধির। একদম। সেটাই তাদের দোষ। তারা বুদ্ধির উপর নির্ভর করে, বুদ্ধিমত্তার উপরে, যুক্তিবাদিতা নিয়ে জীবনযাপন করে, তারা ধর্মবিশ্বাসের দিকে যায়নি। তো সে একই কথা যেটা দেবশ্রী বাবু বলেছেন, সেটা ক্ষেত্রে সে স্বাধীনতা তো আর আছেই। বিশেষ আমাদের দেশের পরিচয়টা কি, প্রধান পরিচয়টা কি, সাংবিধানিক পরিচয়টা কি, গণতান্ত্রিক পরিচয়টা কি? ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা। যে দেশে ধর্মনিরপেক্ষ দেশ আমাদের পরিচয়, সেটাই যে দেশে যে কোনো মানুষ সে ধর্মবিশ্বাস পালন করবে অথবা করবে না, এবং কি ধর্মবিশ্বাস পালন করবে তার সম্পূর্ণ ব্যক্তি স্বাতন্ত্র্য নিয়ে সে বাঁচতে পারে, স্বাধীনতা নিয়েও সে বাঁচতে পারে। আমরা দুটো ক্ষেত্রে দেখলাম, আমার একটুখানি কোথায় সাজুজ্য আছে। তুমি আমাকে কেবল ওমর খালিদ সম্পর্কে বলছো এবং আইনের কথা বলছো, আমার এখন আইন বা বিচার ব্যবস্থা সম্পর্কে অত্যন্ত বেহাল দশার সম্মুখীন হয়েছি বলে আমার মনে হচ্ছে, এবং আমি খুব বিভ্রান্ত। সত্যিকার কি নিরপেক্ষ বিচার ব্যবস্থা বলে কিছু এখন আমাদের মূল ভারতে বা পশ্চিমবঙ্গে আছে? এখন কি আমরা এইরকম একটা সংশয়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকছি না যে বিচার ব্যবস্থাও কি তাহলে কারো না কারো নিয়ন্ত্রণাধীন হয়ে চলেছে বা হয়ে গেছে ইতিমধ্যে? সেরকম একটা সংশয় আমাদের দেখা দিচ্ছে। তা নাহলে সত্যিকার তেমন কথা কি পাওয়া গেছে? উমর খালিদ কি করেছে বা কি বলেছে যার জন্য তাকে জামিন অযোগ্য ধারায় কারাবন্দী হয়ে থাকতে হচ্ছে? জামিন কিছুতেই পাচ্ছে না। আইন এক্ষেত্রে কি কথা বলে, আইনবিদরা বলতে পারে না, আমি আইন তো অত বুঝি না, কিন্তু নিজের বোধ বুদ্ধি দিয়ে, মানবিকতা দিয়ে বুঝতে পারি, দেশপ্রেমিক হিসেবে বুঝতে পারে। আমার দেশের অত্যন্ত মেধা সম্পন্ন, অত্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হিসেবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় একটা অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠান। সেখানকার মেধাবী ছাত্র, সে যদি তার তারুণ্য
ব্যবহার করে বা তারুণ্য দীপ্তি দ্বারা উদ্দীপিত হয়ে ন্যায্য কিছু কথা উচ্চারণ করে, সেটা তার অপরাধ? সেটা বিচারালয়ের বিচার্য বিষয় হয়ে যাবে? কেমন করে হতে পারে? সেইটুকু স্বাধীনতা তার নেই? আমি যে এই কথা বলছি, আমার এই কথা বলার স্বাধীনতাও একসময় কেড়ে নেওয়া হবে। আমি যে যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, ওমর খালিদের কথা আমি শুনেছি, তার সম্পূর্ণ ইন্টারভিউ আমি শুনেছি, বিভিন্ন মিডিয়া, তাদেরকে ধন্যবাদ দিতে হয়, তারা তার কথা খুব মন দিয়ে মানুষ শুনতে পারে, জানতে পারে, সেভাবে উপস্থাপন করেছে। তার মা বাবাকে দেখেছি, তারা অত্যন্ত উদার মানুষ। এমন নয় যে তারা অনেক সময় হয় মা বাবা গোঁড়া ধর্মাবলম্বী, ছেলে উদার চিত্ত না না, বা একদম মেয়ে আমরা উদার জানি, চিত্ত, হ্যাঁ। সেরকম হয়। সেরকম নয়, তারা যেভাবে কথা বলছেন শুনলে অবাক হয়ে যেতে হয়। তো আমার দুটো ক্ষেত্রকে আমি একটু এক সূত্রে বাঁধতে চাইছি। এক হচ্ছে ওমর খলিককে জামিন অযোগ্য ধারায় কারাবন্দী করে রাখা, আর দ্বিতীয় হলো রাজ্যের উর্দু একাডেমিতে জাভেদ আখতারের মতন বিদগ্ধ মানুষ, ও সাহিত্য ক্ষেত্রে যার অবদান রয়েছে, অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, আমাদের মাথা উঁচু করে দিতে পেরেছেন তিনি বেশ কয়েকটি ক্ষেত্রে। আমরা গর্বিত ভারতীয় হিসেবে তার জন্য। সেই রকম একজন মানুষ আমন্ত্রিত হয়েছে যেখানে উর্দু একাডেমিতে অত্যন্ত সঙ্গতভাবে উর্দু ভাষা নিয়ে আলোচনা, সেই আলোচনায় তিনি উপস্থিত হওয়ার যোগ্য তো বটেই, অতিমাত্রায় যোগ্য। তিনি নাও বলতে পারতেন ওই উর্দু একাডেমিতে আমি যাব না, এতটা অহংকারও তিনি পোষণ করতে পারতেন, তার যা বিদ্যে বুদ্ধি এবং অর্জিত সম্পদ আছে, মানবিক সম্পদ অবশ্যই, কিন্তু তিনি তা করেন। এর ফলে একটা জিনিস, তার সেই অনুষ্ঠান বাতিল করা হলো। এবং এখানে আমি একটা কথা একটু এই প্রসঙ্গে বলে নিই, তার অনুষ্ঠানটি কেবল যদি বাতিল করা হতো, তাকে শুধুমাত্র তাকেই বাতিল করা হলো এবং অনুষ্ঠানটি সম্পন্ন হলো, তাহলে আরো বেশি দুর্ভাগ্যের এবং আমাদের জন্য দুঃখজনক হতো। উর্দু একাডেমি অন্তত এইটুকু ভূমিকা পালন করেছে যে জাভেদ আখতারকে তারা আমন্ত্রণ জানিয়েছে যখন, তখন জাভেদ আখতারকে তারা মনেও করেনি যিনি একজন যুক্তিবাদী মানুষ, অধার্মিক মানুষ, তাকে আমন্ত্রণ করার যোগ্যতাকে স্বীকৃতি দিয়েছেন। তারপরে যখন গোঁড়া ধর্মাবলম্বী বা কিছু তথাকথিত ধার্মিক মানুষ বাধা দিয়েছে, তখন তারা অনুষ্ঠানটাই বাতিল করেছে, আলোচনা অনুষ্ঠানটা, আমি যদি ভুল না জেনে একদম থাকি, অনুষ্ঠানটাই বাতিল হয়েছে, অনুষ্ঠানটা হ্যাঁ। বাতিল করেছে। আমি এই দুটো ক্ষেত্রে আমি বলবো উর্দু একাডেমির ভূমিকা প্রশংসনীয়। প্রথমত তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে তারা বর্জন করেনি তার মতো মানুষকে। নাস্তিক কিনা আমি অত জানি না, নাস্তিক হলেও যে চেনেও এখন যেটা তোলা হচ্ছে। আর দ্বিতীয়ত হলো অনুষ্ঠানকেই বাতিল করা হয়েছে, কেবল ওনাকেই বাদ দেওয়া হয়নি। এই দুটো এত কিছু অকল্যাণের মধ্যেও মানে অকল্যাণের বার্তা, যেটা দেবশ্রীবাবু বলছিলেন যে আমাদেরকে এখন অত্যন্ত দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, যে শেষ কোথায় আমরা জানি না, এত সব দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যেও এ দুটো কিন্তু শুভ বার্তাবাহক। যাতে আমন্ত্রণ করতে উর্দু একাডেমি দ্বিধান্বিত হয়নি, আর দ্বিতীয় হলো তাকে আমন্ত্রণ করেও মর্যাদা দেওয়া গেল না বলে তারা অনুষ্ঠানটি বাতিল করেনি, বা অনুষ্ঠানটি বাতিল করেছে। এই দুটোই কিন্তু এত এত দুঃখের মধ্যেও ভালো শুভ বার্তাবাহক বলে আমার মনে হয়েছে। দোষ চেপে যাচ্ছে তাদের উপরে যারা গোঁড়া ধর্মাবলম্বী, মৌলবাদী বলে আমরা বিশুদ্ধ ভাষায় যাদের বলি। এখানে আমি একটা ছোট কথা বলি, সংক্ষেপে একটা কথা বলি, শেষ করবো। মৌলবাদী, তারা গোঁড়া, আর গোঁড়া মানে আমরা বলি, গোঁড়াদের বলি অন্ধ। অন্ধ মানে দৃষ্টিহীন, অর্থাৎ তারা কোন হিসেবে অন্ধ না, অন্তর্দৃষ্টি নেই, তাদের জ্ঞান বোধ নেই, তারা ধার্মিকতাটাকে ব্যবহার করে তথাকথিত। কিন্তু আমাদের প্রশ্ন, তারা কি ধর্মবোধকে কলঙ্কিত করছে না? জাভেদ আখতারের মতন মানুষকে এইভাবে তার অনুষ্ঠান করা থেকে, অনুষ্ঠানটাকে গোটা বাতিল হতে হলো তিনি যোগদান করবে বলে, এতে কি ধর্মবোধটা কলঙ্কিত হলো না, যে ধার্মিকরা এই ব্যাপারটা দেখিয়েছেন, অন্ধ ধার্মিকরা? আর আরেকটি প্রশ্ন আছে, মানুষকে আঘাত করা, অসম্মান করা কোন ধার্মিকের কাজ হতে পারে?
ধর্ম সম্পর্কে যতটুকু বুঝি, আমি পড়েছি, আমি ইসলাম ধর্মের মূল বইগুলো পড়েছি, গীতা পড়েছি, বাইবেল পড়েছি, সংস্কৃত ভাষা আমি জানি। কোন ধর্মে কোথাও কিছু কিছু আছে, প্রাচীন শাস্ত্রের মধ্যে কিছু কিছু আপত্তিজনক কথাবার্তা আছে, কিন্তু ধর্মের যে মূল কথা, মানুষকে আঘাত করা, অসম্মান করা, অমর্যাদাকর পরিস্থিতিতে নিয়ে আসা, এটা মনে হয় যথার্থ ধার্মিক যারা, তারা কখনোই করেন। ফলে এটাই আমার শেষ কথা। ভারতের মাথায় যে শাসক দল বসে আছেন, তারা ওমর খালিদকে কারাবন্দী করে রেখে অধার্মিকতা করছেন, কিন্তু সেটাও বলবো না। ধার্মিকতা, ধার্মিক হওয়া কাকে বলে তারা জানেন না। তারা ধর্মবোধ নিয়ে এই কাজ করছেন না, তারা ধর্মটাকে ব্যবহার করছেন রাষ্ট্রতন্ত্র, ওদের নিজস্ব দলতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। গোটা রাষ্ট্রটাই হবে একটা বিশেষ দলীয় রাষ্ট্রের প্রতিষ্ঠা, দলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা এই কাজ করছেন, এবং চিহ্নিত করে 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 এই দেশটাকে ধর্মনিরপেক্ষ ভারত থেকে ভিন্ন ভারতে, আমি আর উচ্চারণ করছি না, আমার উচ্চারণ করতেও খুব খারাপ লাগে। মানুষকে আমি তার ধর্মবিশ্বাস দিয়ে জীবনে কখনো দেখিনি, আমাদের পরিবারে এই শিক্ষা আমরা পাইনি, আর আজও দেখি না। অর্থাৎ ধর্মনিরপেক্ষ ভারতের পরিবর্তনটাই তাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্য নিয়ে ওমর খালিদ, যেহেতু ওমর খালিদ, সেহেতু তাকে কারাবন্দী করা হয়েছে মিছিমিছি, একেবারে মিছিমিছি। উদ্দেশ্য শুধুমাত্র নিজেদের দলীয় প্রতিষ্ঠা, এবং বিশেষ একটা ধর্মকে, বেশি ধর্ম বিশ্বাসী মানুষদের উত্তেজিত করে রেখে অন্য ভিন্ন ধর্ম বিশ্বাসী মানুষদেরকে তাদের উপর আঘাত নামিয়ে আনা। সেই আঘাতটা এদের খুব জরুরি, কারণ তারা যদি অপরাধী না হয়, সেই ধর্মবিশ্বাসী মানুষরা যদি অপরাধী বলে গণ্য না হয়, তাহলে যে ধর্মবিশ্বাসের ভারতকে গঠন করার চেষ্টা করা হচ্ছে, তারা কি করে মান্যতা পাবে? শুধুমাত্র সেই লক্ষ্যটা সাধন করার জন্য, যে দেখো এই ধর্মবিশ্বাসী মানুষরা সবাই অপরাধী, আর এমন অপরাধ যা তারা করে যে তাদেরকে কারাবন্দী করে রাখতে হয়। এটা হচ্ছে গোটা ভারতবর্ষের মাথার উপরে যারা রয়েছেন তাদের চিন্তার দৌড়। আর রাজ্যে যিনি রয়েছেন, তিনি, আমার মনে হয় রাজ্যের যে শাসক দল রয়েছে, তারা এই যে উর্দু একাডেমি বাধ্য হলো অনুষ্ঠানটা বাতিল করতে, তার পেছনে একটা নির্বাচনী দৌড়ের খেলা রয়েছে, তার পেছনে মৌলবাদী শক্তিদের উত্তপ্ত করার খেলা রয়েছে। মৌলবাদী শক্তিদের পাশে দাঁড়িয়ে তারা বলতে চাইছে, আমাদের নির্বাচনে জয়লাভ করতে দাও, তোমাদের পাশে আমরা আছি, এই ডাকো। জাভেদ আখতারকে উর্দু একাডেমি ডাকছে, আমরা সেখানে তার বিরোধিতা করব, তোমরা বিরোধিতা করো, আমরা পেছনে আছি। মৌলবাদী শক্তিকে ব্যবহার করা হচ্ছে। অনুপম, আমি বিশ্বাস করি মৌলবাদ আজকে বাংলাদেশ হয়েছে, যে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে যে রাষ্ট্র, তাকে নষ্ট করছে। আমাদের ধর্মনিরপেক্ষ ভারত, যেটা এতদিন ধরে নিজেদের যে ভারত টিকিয়ে রেখেছে ধর্মনিরপেক্ষ বলে, তাকে নষ্ট করছে। মৌলবাদ একাডেমিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছে। মৌলবাদ গোটা দেশে ধ্বংসের আবহ তৈরি করছে। যারা এই আটকালো, জাভেদ আখতারের আশাটা আটকালো, তারা কিন্তু মৌলবাদী শক্তিটা প্রত্যক্ষভাবে এটা করেনি, তাই সেই শক্তিকে ব্যবহার করে রাজ্যের যে শক্তির অবস্থানে, যারা ক্ষমতার অবস্থানে যারা রয়েছে, তারা এই কাজটি করেছে বলে আমার নিশ্চিত বিশ্বাস। এবং সেখানেও তাদের ধর্মবোধ কাজ করছে না, ওই রাজ্যের প্রতিষ্ঠা, দলীয় প্রতিষ্ঠা, দুটো ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠাটাই লক্ষ্য তাদের। এবং দলীয় মানে কি, মানে অপরাজনীতিতে বিশ্বাস করে এইরকম দলীয় শক্তির প্রতিষ্ঠা। যথার্থ রাজনীতি এমন হয় না, আমি বিশ্বাস করি না। একদম সমস্ত চিন্তাটি এসেছে ভোটবাদিতা থেকে, মানে ভোটবাদী চিন্তা ভাবনা থেকে এই ধরনের ভাবনাটা আসে। আমাকে ভোটে জিততে হবে তুষ্ট করে, বা এদের এই বার্তাটা দিয়ে তোমাদের পক্ষে আমরা আছি, সুতরাং আমাদের ভোট দাও। তাদের জ্ঞান চর্চা দিকে ঠেলে দেওয়া, তাদের বোধকে আরও বেশি পরিসর বাড়ানো, উদার হওয়া, সেটা নয়। তার জন্য সময় দিতে হয়, ভোটে চিন্তা করলে এটা হয় না। আমি আসবো, যুক্তিবাদী তরুণকে অপদস্থ করা, জ্ঞান চর্চায় নিজেকে নিরত রেখেছেন যিনি, তাকে অবমাননা করা,
এগুলো ঠিক সবটাই ভোটের জন্য নয়, নিজেদের শাসক দলীয় অবস্থানে টিকিয়ে রাখবার জন্য আর ঠিক। স্থায়ী প্রতিষ্ঠা হ্যাঁ লাভের জন্য। হ্যাঁ, দেবশ্রী বাবু এক কথা, আমি একটু তাপস বাবুর কাছে আসবো। হ্যাঁ Just 2 মিনিট সময় লাগবে না, আমি দুটো কথা বলবো হ্যাঁ ওমর খালিদের সময়। হ্যাঁ আপনি উনি বলে নিন, তারপরে বলবো আমি। আচ্ছা, তাপসবাবু আপনি দীর্ঘদিন তা আপনি শুনলেন আমি আলোচনাটা যে অভিমুখে নিয়ে যাচ্ছি, আপনি তো দীর্ঘদিন মানবাধিকার আন্দোলনের সঙ্গে ছিলেন, এই যে চারপাশের অবস্থাটা দেখছেন, আপনার কোথাও মনে হয় না আলোড়ন হওয়া উচিত ছিল? অমর খালিদের ছাড় বা তাকে মুক্ত করবার দাবিতে, কিংবা যেভাবে জাভেদ আখতারের অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হলো, এই রাজ্যের মুক্তমনা মানুষ তারা কোথায়? তারা তো পথে নামবে, তারা বলবে, তেমন আলোড়ন তো আমরা দেখতে পাচ্ছি না, কোথাও চর্চাও সেভাবে নেই। আমাদের এযাবৎ যে যে বাধার মুখে সম্মুখীন হয়েছে, সেই বাধা বোধহয় আমাদের, আমি জানি না, জরুরি অবস্থার সময়ও সেরকম পাওয়া যায়নি। আমি মীরাতুন্দিকে সমর্থন করেই বলছি যে রাষ্ট্র ব্যবস্থা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি বিচার বিভাগকে পর্যন্ত, আমরা জানি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, সেখানে আইন বিভাগ শাসন বিভাগের মধ্যে ভীষণ আন্তঃসম্পর্ক ঠিক আছে, কিন্তু বিচার বিভাগ আমরা শেষ পর্যন্ত কোথায় যাই? বিচার বিভাগ। আমাদেরও সমস্ত, ধরুন আমরা কোনো একটা ব্যাপারে কোনো বিষয় নিয়ে কোনো জায়গায় যাই, আমরা কোর্টে যাই, সেখানে জানি বিচার বিভাগ থেকে অন্তত কিছু একটা পাবো। এমনকি ধরুন রিজিওনাল যে বিচার বিভাগগুলো আছে, যে সাধারণ যে বিচার বিভাগগুলো আছে, সেগুলোর যে জাজেরা তারা মানে অনেকটাই হচ্ছে শাসক দলের, মানে বিশেষ করে রাজ্যের শাসক দলের অনুগামী মতোই কাজ করে। কিন্তু একেবারে হাইকোর্টে গিয়ে তাহলে তো সেইটা হয়। কিন্তু দেখুন এটাবৎ আমি মীরাতুন্দিকে আমি বলছি, উনি বহু আন্দোলনের মধ্যে ছিলেন, যে আমরা যে এই যে কিছুদিন আগে আমরা ওই টুম্পা কয়াল আর আমাদের এতে যে কামদুনি যে হত্যাকাণ্ডে যাদের যাদের আর কি যাবজ্জীবন বা এই সমস্ত করেছিল, সেটা দেখা গেল পুলিশের নানা রকম ক্রিয়াকর্মের জন্য সেখানে আমাদের, আমি নাম বলবো না, আমাদের জাজেরা একসময় প্রগতিশীল ভূমিকা দেখিয়েছিল একটা সময় যখন তারা আইনজ্ঞ হিসাবে ছিলেন, সেই রকম জাজেরা তারা মুক্তি দিয়ে দিলেন। আমরা একের পর এক বিচার বিভাগের নানা রকম, সেই গগৈয়ের বিচার বিভাগ সেটাও দেখেছি, হ্যাঁ, কিভাবে তার আগে বাবরি মসজিদের এই কাণ্ড আমরা দেখেছি। এমনকি আমি নিয়ে যাই সেই নেলির গণহত্যা, মানে সাধারণ, মানে আমাদের আসামে যে গণহত্যাটা হয়েছিল, সাংঘাতিক গণহত্যা, এবং সেইটা কোনো বিচার হলো না এবং তার কোনো তদন্ত পর্যন্ত হলো না। আমরা জানি তদন্ত হয় না, রাষ্ট্র একের পর এক এরকম ভাবে তার নিজের স্বার্থের জন্য সে আস্তে আস্তে এই যে যুক্তিবাদী মন সমস্তগুলোকে চেপে ধরে। এমনকি আমি রাষ্ট্রের একটা কথা বলছি, যে একসময় আপনারা জাভেদ আখতার বলছেন, একসময় তাসলিমা নাসরিন এখানে এসেছিলেন, একদম, তাকে এখানে কিছু করতে দেওয়া হয়নি। এই হ্যাঁ, এবং তখন তো এইখানে বাম সরকার ছিলেন। মানে আমি শুধু বলি, এরা কোন ধরনের মানে রাষ্ট্রে আছে, বিচরণ করে, আমাদের বুঝে নিতে হবে। তখন বুঝেছিলাম যে আসলে সরকার নয়, রাষ্ট্র ব্যবস্থাটাই এরকম যে তোমাকে এমন একটা পরিস্থিতি তৈরি করবে, সেই পরিস্থিতিতে তুমি যুক্তিবাদ হারাবে, তুমি আনুগত্য এবং আনুগত্য ছাড়া কিছু নেই। আজকে যে শাসক দল, মানে কেন্দ্রীয় শাসক দল, এক দেশ এক জাতি এই সমস্ত বলছেন, হিন্দুস্তান বলছেন, হ্যাঁ, তাতে আরো বেশি প্রকট হয়েছে। আমরা এলাহাবাদের কোর্টের রায় দেখেছিলাম, সেখানে ইন্দিরা গান্ধীকে পর্যন্ত শাস্তি পেতে হয়েছে। কিন্তু দেখুন এখন এই 2014 পর থেকে এমন একটা অভাবনীয় পরিস্থিতি তৈরি করেছে, যেখানে যা রাষ্ট্র ব্যবস্থা, এবং এই রাষ্ট্র ব্যবস্থা পুলিশ স্টেট বানিয়ে দিয়েছে, এবং সেইটার জন্যই কিন্তু বিভিন্ন রাজ্যে বলুন, বিশেষ করে পশ্চিমবঙ্গে আজকে এত বড় কাণ্ড ঘটাতে পারছে, সেই চাকরিহারা বলুন, সমস্ত কিছু বলুন, এগুলো মানবাধিকার কোন জায়গায় গেলে? আজকে ওমর খালিদকে বলছেন, ওমর খালিদ কি বলেছিলেন?
ওমর খালিদের সমস্ত জিনিস সবকিছু বিচার বিভাগ সবকিছু জানে, এবং এত যুক্তিবাদী একটি ছেলে, আমি নিজে বলছি, আমি তার সঙ্গে এমনি একটু আলোচনাও করেছিলাম, অসাধারণ ছেলে, শুধু শুধু মানে জ্ঞানী নয়, সে অসাধারণ ছেলে এবং ভীষণ মিতভাষী। এবং সেই ওমর খালিদকে যেভাবে এখনো কাঠগড়ায় রেখে দিয়েছেন, আটকে রেখে দিয়েছেন, এটাকে আপনি কি বলবেন? জোর করে রেখে দিয়েছেন, জোর যার মুলুক তার। অথচ দেখা গেছে হাতরাসে যখন এই সমস্ত হয়েছে, তাদের সমস্ত মুক্তি দিয়েছে, এগুলো হচ্ছে আমাদের সামনে দেখছি। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, তাহলে বুদ্ধিজীবীরা কোথায়? দাদা একটা কথা বলছি, আমাদের মহান শঙ্খ ঘোষ ছিলেন, আমি এই শঙ্খ ঘোষের মতো আর কাউকে পাচ্ছি না। মীরাতুন্দি আছেন, তিনি সমস্ত জায়গায় যান, কিন্তু তারও তো বয়স হয়েছে, কিন্তু অন্য কাউকে আমরা দেখি না। কিন্তু সত্যি বুদ্ধিজীবীরা নীরব হয়ে গেছেন। এই নীরবতা কিসের জন্য? এই নীরবতা কিসের জন্য? শুধু কিছু সরকারি দায় দাক্ষিণ্য এই সমস্ত পাবেন বলে? আপনারা দেখুন, আমি প্রতুল মুখার্জির ভীষণ গুণগ্রাহী ছিলাম। প্রতুল বাবুকে আমি প্রশ্ন করেছিলাম, প্রতুল দা, আপনি তো এত গান লিখেছেন, এত কিছু করেছেন, আপনি তো দেখছেন, তখন চাকরি হারার এরকম অবস্থা ছিল, দেখুন রাস্তায় বসে রয়েছে এটায়, তা আপনার কি তার নিয়ে লেখার দরকার ছিল না? সে বলেছে, দেখো আমাকে এখন এই সমস্ত নিয়ে বলো না, আমি এখন মাটি নিয়ে করছি। আর ঠিক আছে, তার মানে ভাবুন, যে প্রতুল মুখার্জি এত বড় উদ্যোক্ত দেখিয়েছিল, যে কবির সুমন এরকম দেখিয়েছিল, যে নচিকেতারা গান লিখেছিল, তারা আজ কোথায়?